সরকারের পালন করা উচিত। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, আংশিক ভাবে না, আমি বলবো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দুই ধরনের অস্ত্র জনগণের কাছে আছে। একটা হল পুলিশের থেকে লুট করা অস্ত্র। 2024 সালে সমগ্র দেশ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, আন্দোলনের সময় পুলিশের অনেকগুলি অস্ত্র লুণ্ঠন হয়েছে এবং আওয়ামী সমর্থক যে সমস্ত পুলিশ তারাও অনেকগুলি অস্ত্র এই দিক ওদিক সরাই দিয়ে লুণ্ঠনের কথা বলেছে। এছাড়াও অনেকগুলি অবৈধ অস্ত্র গত 15 বছরে বাংলাদেশে আছে। আমার জানা মতে আওয়ামী লীগ সরকার 96 সালের পর থেকে প্রায় 20,000-এর উপরে বিভিন্ন নেতা কর্মীদেরকে তারা অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং সেগুলির কোনো হদিশ নেই। এবং আপনারা প্রতিনিয়ত পত্রিকায় দেখছেন বিদেশ থেকে অস্ত্র আসছে, পার্শ্ববর্তী ভারতের কথায় বলা হচ্ছে। এই সমস্ত অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার কোনো মনোযোগ দিচ্ছে না এবং সম্পূর্ণভাবে ব্যর্থ বলতে হবে। বিএনপি বা যারা সংগ্রামরত নেতারা ছিল, দলগুলি ছিল, তারা স্বৈরাচারের বিরুদ্ধে অনেকগুলি মামলা করেছিল। এই মামলাগুলির মধ্যে হয়তো 5%, 10% ভুল থাকতে পারে, কিন্তু 90% মামলাগুলি সত্য। কে বা কারা ঘুষ খেয়ে মামলাগুলির ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাদ দেওয়া হচ্ছে। অন্য জায়গায় বিগত 1.5 বছরের বেশি সময় অতিক্রম হওয়ার পরেও এগুলির ব্যাপারে চার্জশিট দেওয়া হচ্ছে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগী নয় বা প্রধান উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্পষ্ট ভাষায় একটা বার্তা যাওয়া উচিত ছিল প্রত্যেক ওসির কাছে, আগামী এত তারিখের মধ্যে যে সমস্ত মামলাগুলি হয়েছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এগুলির চার্জশিট দাখিল করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, আইজির পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো উদ্যোগ নাই। সুতরাং আমরা কিভাবে বলবো তারা নির্বাচন করতে চায়? আবার নির্বাচন করতে চাইলেও সেখানে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? সুতরাং জনমনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে এটা অমূলক নয়, অহেতুক নয়। সরকারের কর্মকাণ্ডগুলি এটাই প্রমাণ করে তারা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিক না। আজকে 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, পাচার হওয়া টাকাগুলি আনার ব্যাপারে সঠিক কোন পদক্ষেপ এখনো পর্যন্ত সরকার গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। অনেকগুলি ব্যাংক ভালো ছিল, যেমন আরাফা ব্যাংক, এগুলি ভালো ব্যাংক ছিল। আওয়ামী লীগের শুধু একজন ডাইরেক্টর ছিল, একজন ডাইরেক্টরের কারণে আরাফা ব্যাংকটা সরকার এটা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাহলে বাকি ডাইরেক্টররা কি অপরাধ করেছে? অনেক কর্মচারীদেরকে ব্যাংক থেকে ছাঁটাই করেছে। এটা তো যারা ব্যাংকের মালিক তাদের দোষ হতে পারে, যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো দোষ নাই। তারা তো পরীক্ষা দিয়ে পাশ হয়ে এই চাকরিটা পেয়েছে। আজকে যে বারবার প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন তিনি সরকার থেকে নতুন নতুন চাকরির ব্যবস্থা করবেন, আপনারা দেখেছেন 1.5 কোটির উপরে বেকার সমস্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত 1.5 বছরে, এবং যাদের চাকরি দিয়েছিল তাদেরকেও বিদায় করেছে। আমরা বারবার এই জায়গা থেকে অ্যাপিল করেছি, ব্যাংকের থেকে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে যেন পুনর্বহাল করা হোক। মহামান্য হাইকোর্টকে অনুরোধ করব, মানবিক কারণে
এদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আপনারা সহমতভাবে গ্রহণ করতে পারেন। এটা হলো একটা মানবিক কারণ। কারণ মামলা না করলে অনেক ক্ষেত্রে আপনারা সহমত করে রায় দিতে পারেন, এটা অনেক সময় আপনারা রায় দিয়েছেন। তারপরে আসেন অর্থনৈতিক। মাইকটা বন্ধ করলে কেন? এত কত টিকিট চলছিল। কেন এটা ধরলে কেন? নির্বাচন যতই কাছাচ্ছে, যারা প্রিসাইডিং পুলিং এর দায়িত্ব পালন করবে তারা এখন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে আসছে। এমন কোন গোষ্ঠী নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই যারা দাবি দাওয়া নিয়ে আসতেছে না। ইউনূস সাহেব তাদের প্রতি অত্যন্ত দয়ালু, যে বা যারা দাবি দাওয়া নিয়ে আসে তাদের সব দাবি দাওয়া পূরণ করে। কারণ তিনি সরকার থাকবে না, যারা নতুন সরকার আসবে তাদের কাঁধের উপরে বোঝাটা উঠে দিয়ে তিনি পলায় যাবেন। নতুন সরকার আসলে তারা যে কিভাবে সরকার পরিচালনা করবেন এই চিন্তা ভাবনা তারা করছেন না। আমি যদি দায়িত্বে থাকি আমাকে চিন্তা করতে হবে আমার পরে যেন কোনো অসুবিধা না হয়, যারাই আসবে তাদের যেন কোনো সমস্যা না হয়, তারা যেন নির্বিঘ্নে সরকার পরিচালনা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাসিনার যারা মোটা বাহিনী ছিল, যারা তাবেদার ছিল, ছাত্রলীগের যুবলীগের সদস্যরা চাকরিতে প্রবেশ করেছে বা তাদের সন্তানরা চাকরিতে প্রবেশ করেছে, তারা এখনো বহাল তবিয়ত আছে। ইউনূস সাহেব তাদেরকে চিহ্নিত করে নেই এবং তাদেরকে চাকরি থেকে বের করার কোনো ব্যবস্থা করে নেই। বরং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদেরকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। সার্বিক বিষয়গুলি আমি আশা করবো ইউনূস সাহেব, ওনার সময় নাই, উনি খুব ব্যস্ত মানুষ, পৃথিবীতে অন্যতম ব্যস্ত মানুষ, দেশে বিদেশে সফর করে বেড়াচ্ছেন, কিন্তু দেশে কি হচ্ছে তিনি এই সমস্ত খবর রাখেন না। আমি তাকে অনুরোধ করব, অনেকগুলি গোয়েন্দা বাহিনী আছেন, প্রতিদিন তাদেরকে একটা নির্দিষ্ট সময় ডাকেন, দেখে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ব্রিফিং নেন। এই ব্রিফিং গুলি ঠিক আছে কিনা দেখেন। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ব্রিফিং হতে পারে, এটা কেন হচ্ছে, সমন্বয় কেন নাই, এগুলিও দেখেন। কিছু কিছু উপদেষ্টা আছে, এটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে যেরকম আরামায়েশি করে, এই উপদেষ্টাদের জন্য এখন উপদেষ্টার পদগুলি হচ্ছে শ্বশুর বাড়ির বেড়ানোর ব্যাপার, যেরকম হয় সেরকম হয়, আরামায়েশ করতেছে, মজা করতেছে, ছেলে মেয়েদেরকেও ব্যবসা বাণিজ্য জড়িয়ে নিয়েছে তারা। অনেক উপদেষ্টার ছেলে দালালি কাজে ব্যস্ত হয়েছে, বাপকে দিয়ে কাজ করাই নিচ্ছে, মধ্যখান থেকে কমিশন দিচ্ছে। অনেক উপদেষ্টা সরাসরি ব্যবসার সাথে জড়িত হয়েছে, মানুষের থেকে টাকা নিচ্ছে, ভালো ব্যবসায়ীদেরকে কষ্ট দিচ্ছে। আমি শুনেছি, কালকে শুনলাম, নোয়াখালীর একজন বড় ব্যবসায়ী যার অনেকগুলি ওষুধের ফ্যাক্টরি আছে, নোয়াখালীতে 3টা ফ্যাক্টরি, কত টন তার ফ্যাক্টরি থেকে কেটে নিয়ে চলে গেছে, কারণ তার ভাই আওয়ামী লীগের এমপি। তার ভাই আওয়ামী লীগের এমপি হইতে পারে, আমাদের মধ্যে অনেকে আছে বাপ এক দল করে, ছেলে এক দল করে, তার ভাই এক দল করে, অন্য ভাই এক দল করে, এটা তো অনেক আছে। এটা তো আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলে পাবেন, আমার দলেও আছে। নোয়াখালীর এই ভদ্রলোকের
3টে ফ্যাক্টরিতে ঢুকে তারগুলি কেটে নিয়ে গেল, সরকার উচিত অনতি বিলম্বে এনকোয়ারি করা। ওই ভদ্রলোক পুলিশকে ইনফরমেশন দিয়েছে যে আমার তারগুলি কেটে নিচ্ছে, আপনারা আসেন, রক্ষা করেন। তিনি কি প্রডিউস করেন? মানুষের জীবন রক্ষাকারী ওষুধ প্রডিউস করেন। পুলিশ কোনো সাড়াও দেয় নাই এবং কোন সাহায্য সহযোগিতা করে নাই। এ হলো পুলিশের অবস্থা। এটার জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ তারা লটারির মাধ্যমে এখন পুলিশ পোস্টিং করে, লটারির মাধ্যমে টিএনও পোস্টিং করে। পোস্টিং সবসময় হয় এলাকার গুরুত্ব অনুসারে। আমরা সবসময় বলেছি যে এলাকার 3-4টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। খারাপ ক্যাটাগরি 1-2, ভালো ক্যাটাগরি 1-2, ওইভাবে অফিসারদেরকে পদায়ন করতে হবে। এখন পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে। লটারির মাধ্যমে কখনো প্রশাসন নিয়ন্ত্রণ হয় না। এটা জুয়া খেলা না। ইউনূস সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে। এই জুয়া খেলাটা বন্ধ করেন। অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না। বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না। তারা মনে করছে তারা চিরদিনের জন্য সরকার চালাবে। নির্বাচিত সরকারের বিকল্প এনজিও সরকার হতে পারে না। সুতরাং তাদেরকে বুঝতে হবে, তাদের বিরুদ্ধে আগামী 3-4 মাসের মধ্যে লোক রাস্তায় নেমে আসবে, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবে, এমন অবস্থা হতে পারে। আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা বাংলাদেশে সৃষ্টি হোক। আপনারাও সঠিক পথে চলেন, লটারির সরকার বন্ধ করেন, গুরুত্ব বিবেচনায় নিয়ে এসে অফিসারদেরকে বদলি করেন এবং ভালো ব্যবসায়ী যারা আছে তাদেরকে প্রোটেকশন দেন। নোয়াখালীতে তার 3টা ফ্যাক্টরির তারগুলি কেটে নিয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ। তার হয়তো কিছু ক্ষতি হবে, কিন্তু জনগণ তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, ওষুধ পাবে না। ভালো ব্যবসায়ীদেরকে সরকারকে সাহায্য করতে হবে। কিন্তু যারা দুষ্ট ব্যবসায়ী আছে, আওয়ামী লীগের সময় হাসিনাকে সমর্থন করেছে, তারা এখন ভালো অবস্থায় আছে। কারণ বড় বড় রাজনৈতিক দলগুলিকে অনেকগুলিকে তারা টাকা দিয়ে ম্যানেজ করছে। বড় বড় রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী বিভিন্ন দলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসে আছে। আমরা এনডিপি এই ধরনের ধান্দাবাজিতে যাই নাই এবং আমাদের নেতা কর্মীদেরকে ধান্দাবাজি যাইতে দিই নাই। এটা হবে ইসলাম পরিপন্থী জিনিস, আল্লাহ রসুলের নির্দেশের বাইরের জিনিস। প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আমরা বলবো আল্লাহর পথে চলেন, আল্লাহ রসুলের পথে চলেন। শুধু কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন আর মাঠে ময়দানে সন্ত্রাস করবেন, এটা হয় না। যে পুলিশ বাহিনী এখনো পর্যন্ত রাস্তার উপরে ফুটপাতের দোকানগুলি পরিষ্কার করতে পারে নাই বিভিন্ন শহরে, তাদের দ্বারাই কি কাজ হবে আমি জানি না। এরা হলো হাসিনার লোটা বাহিনী, এরা হাসিনাকে সাহায্য করতেছেন। প্রতিনিয়ত হাসিনা টেলিভিশন বিভিন্ন ভাবে তার লোকগুলিকে দিক নির্দেশনা দিচ্ছে। সরকারকে বলবো ভারতের রাষ্ট্রদূতকে তাকে ওয়ার্নিং দেওয়ার জন্য। এ ধরনের কর্মকাণ্ড চললে আমরা ভারতের দূতাবাস বন্ধ করে দেব। কি হবে? আল্লাহর উপর ভরসা করেন। কোন বান্দার উপর ভরসা করে দেশ চালালে দেশ চলবে না। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ সিদ্ধান্ত দেবে। আমরা কারো দয়ার উপরে নির্ভরশীল হতে চাই না, আমরা আল্লাহর উপর নির্ভরশীল হতে চাই। আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এটাই বলতে চাই, এনডিপি কারো দয়া দাগ কিনে কোন বিখ্যাত চাল নিয়ে চলতে চায় না। আমরা স্বাধীনভাবে আমাদের মতামত দেব, আমরা যেটা ভালো দেশের জন্য সেটাই করব। আমার দলের নেতা কর্মীদের জন্য যেটা ভালো সেটাই আমরা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই এখন মিলাদ শরীক হবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসা নিয়ে একটা অনিষ্ট আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা তো আপনাকে তারেক রহমানকে জিজ্ঞাসা করতে হবে। আপনার রোগ হয়েছে, আমাকে যদি জিজ্ঞাসা করেন
আপনার কি রোগ হয়েছে এটা আমি কিভাবে বলবো? এটা আপনাকেই বলতে হবে আপনার কি রোগ হয়েছে, তারপরে আমি ডাক্তার